নমস্কার, ক্রাইম ডায়েরিতে আপনাদের স্বাগত। 2023 সালে হরিণঘাটার মল্লারপুরে ঘটে যায় এক ভয়াবহ ঘটনা। এমন এক ঘটনা যা আমাদের নাড়িয়ে দিয়েছিল। ঘটনার তদন্তে নেমে আমরা বুঝতে পারি আজকের পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যাদের মধ্যে মনুষ্যত্ব বিন্দুমাত্র নেই, সেই সঙ্গে বিবেক বলেও কিছু নেই, নেই নীতিজ্ঞান ও মূল্যবোধ। কিন্তু ঠিক কি এমন ঘটেছিল হরিণঘাটার মল্লারপুরে, জানতে হলে দেখুন আজকের এই রোমহর্ষক পর্ব। সুজয়দা, আরে ও সুজয়দা, বৌদি, আরে ও সুজয়দা। কে রে? আরে আরে আমি বিজয়। আরে একটু তাড়াতাড়ি বাইরে এসো, খুব একটা সমস্যা হয়ে গেছে। হ্যাঁ রে বিজয়, এত সকাল সকাল কি ব্যাপার? আরে আরে সুজয়দা, সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে, বড় বিপদ হয়ে গেছে। সর্বনাশ হয়ে গেছে মানে? সর্বনাশ হয়ে গেছে মানে কি কি বলছিস কি? আরে ওই বকুল বকুল বকুল? কি হয়েছে বকুলে? বকুল কাল রাতে কাল রাতে কি সেটা বলবি তো? আরে কাল রাতে বকুল আগুনে পুড়ে গেছে। আগুন? কি 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 বলছিস? কি কি করে পুড়ে গেল বকুল? ওই ওই রান্না করছিল, রান্না করতে করতে ওই স্টোভ ফেটে গিয়ে পুড়ে গেছে। সর্বনাশ! তো স্টোভ, তোদের তো গ্যাসে। বকুল বকুল কোথায়? তাকে হসপিটালে নিয়ে গেছিস? না না না, নিয়ে যাইনি। কেন? তুই তুই ওকে হসপিটালে ভর্তি করিসনি কেন? লাভ নেই, ও মারা গেছে। মারা গেছে মানে? ছেলে খেলা হচ্ছে নাকি? একটা জলজ্যান্ত মেয়ে এরকম ভাবে স্ট্রোক বাস্ট করে মরে গেল? আমরা আসলে বকুলকে বাঁচানোর অনেক চেষ্টা করেছি দাদা, কিন্তু বাঁচাতে পারিনি। বকুলের বাড়িটা কোথায়? বাড়িতেই আছে। তুই একটা কাজ কর, এক্ষুনি একটা থানায় খবর দে। থানা? আবার থানা কেন কেন? হ্যাঁ, এটা পুলিশ কেস। চুপচাপ শ্মশানে নিয়ে সৎকার করলে হতো না? পাগল হয়ে গেছিস? এটা পুলিশ কেস, ওসব করতে যাস না, ফেসে যাবি। তাহলে এখন উপায়? তুই দাঁড়া, আমি আগে লোকাল থানায় ফোন করি। হ্যালো, হরিণঘাটা থানা বলছি। আমাদের এখানে এই বকুল বলে একটি মেয়ে, মানে আমি স্কুল টিচার সুজয় বলছি। আমাদের এখানে বকুল বলে একটা মেয়ে স্ট্রোক বাস্ট করে, স্ট্রোক বললি তো? হ্যাঁ হ্যাঁ। স্যার, উপরের ঘরে যে কন্ডিশন দেখলাম খুব খারাপ। বিছানা, টেবিল, চেয়ারও পুড়ে গেছে। তাই তো দেখলাম। বার্ন কেস? হ্যাঁ স্যার। আচ্ছা, ওনারা কি বাড়ির লোক? চকলেট কালারের টি শার্ট পরে যিনি দাঁড়িয়ে আছেন তিনি ভিকটিমের স্বামী, আর তার পাশে যিনি দাঁড়িয়ে আছেন তিনি ভিকটিমের দুঃসম্পর্কের ভাসুর। তাহলে এদের সাথে কথা বলে দেখা যাক। আপনি কি ওনার স্বামী? আগে হ্যাঁ। আপনার নাম? বিজয় সর্দার। আপনি কি করেন? আমার ওই বাস স্ট্যান্ডের ওখানে একটা স্টেশনারি দোকান আছে। আপনাদের কতদিন হয়েছে বিয়ে হয়েছিল? বছরখানেক হবে। কখন ঘটলো ঘটনাটা? কাল রাতে। রাতে কখন? টাইম? দেখুন, সত্যি বলতে টাইমটা তো ওরকমভাবে মনে নেই। ওই ধরুন 10:15 থেকে 10:30 ওরকম টাইমেই হবে। আগুনটা লাগলো কি করে? সুইসাইড করেছে স্যার, সুইসাইড। সুইসাইড? না স্যার, সুইসাইড না, ওই স্টোভ বাস্ট করেছিল। আপনি কি দয়া করে একটু বলবেন? আমি বকুলের বড় যা চিত্রা সর্দার।
আপনার স্বামী কোথায়? তাকে তো দেখছি না। আমার স্বামী বাইরে থাকেন। বাইরে বলতে? বাইরে থাকেন বলতে দাদা তামিলনাড়ুতে চাকরি করেন, ওই বছরে একবারই আসেন ছুটিতে। আপনার দাদা তামিলনাড়ুতে কি কাজ করেন? তামিলনাড়ুর কোয়েম্বাটুরের একটা গার্মেন্ট ফ্যাক্টরির ম্যানেজার। আপনাদের বাড়ির যে অবস্থা দেখছি তাতে মনে হয় আপনাদের গ্যাসে রান্না হয়, তাই তো? আসলে গ্যাস ডেলিভারি করে যায়নি তো, তাই আমরা স্টোভেই মানে আমাদের রান্না হচ্ছিল। আমার বউ আরশোলা খুব ভয় পেত, রাতে রান্নাঘরে আরশোলার খুব উৎপাত, তাই মাঝে মাঝে ওপরের ঘরেও স্টোভটা এনে রাতে খাবার দাবার ওই গরম করতো। কিন্তু ওপরে শোয়ার ঘরে তো কোনো স্টোভ দেখতে পেলাম না। আসলে আমি স্টোভটা আবার কাল রাতেই রান্নাঘরে রেখে এসেছিলাম। রেখে এসেছিলেন? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, মানে আনুমানিক 10:15 থেকে 10:30টার মধ্যে আপনার বউ পুড়ে গেল, আপনি তারপরে স্টোভটা নিয়ে রান্নাঘরে রেখে এলেন, আর তারপরে বডিটা এখানে এই বাড়িতে সারা রাত রেখে দিলেন। ওকে তড়িঘড়ি হসপিটালে নিয়ে গেলেন না কেন? আমার ছোট যা মরে গিয়েছিল বলেই আমরা আর হাসপাতালে নিয়ে যাইনি। আপনারা কি করে বুঝলেন যে ও মারা গেছে? কেন? দেখেই তো বোঝা যাচ্ছিল যে ও মরে গেছে। হ্যাঁ 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 স্যার, আমরা দেখেই ওকে বুঝতে পেরেছিলাম যে ও আর বেঁচে নেই, তাই আর হাসপাতালেও নিয়ে যাইনি। সাহায্যের জন্য পাড়া প্রতিবেশীদের ডাকেননি কেন? অত রাতে আবার কাউকে ডিস্টার্ব করব সেই জন্যই। তাই আমি সকাল হতেই সুজয়দাকে ডাকতে গেছিলাম। হ্যাঁ স্যার, আমি ফোনটা করেছিলাম আপনাকে। বুঝলাম। শোনো। হ্যাঁ স্যার। ভিকটিমের স্বামী দাবি করছেন যে স্টোভ ফেটে গিয়েছিল। কিন্তু ভিকটিমের বড় যা বলছে যে সুইসাইড। এরা দুজনই দুরকম কথা বলছে স্যার। কিন্তু এরকমটা কেন হবে? মানে দুজন দুরকম কথা কেন বলবে? ঘটনা যেটাই ঘটে থাকুক, মানে স্টোভ ফেটে যাক বা আত্মহত্যাই হোক, দুজনের বয়ান তো একই রকম হবে, তাই না? আমি এখন সেটাই ভাবছিলাম স্যার। তুমি বডিটা পোস্টমর্টমে পাঠাও। আচ্ছা স্যার। আর রান্নাঘর থেকে স্টোভটা সিজ করে ফরেন্সিকে পাঠানোর ব্যবস্থা করো। রাইট স্যার, তাই করব। আমিও দেখতে চাই স্টোভটা ঠিক কী কন্ডিশনে আছে, নাকি। বুঝেছি। আর তারপরে দুটো রিপোর্ট এসে গেলে আমরা ফার্দার প্রসিড করব। স্যার। কিছু বলবে? দুটো রিপোর্টই এসে গেছে স্যার। কোন দুটো রিপোর্ট? ওই যে স্যার 3 দিন আগে মল্লারপুরে বকুল সর্দার নামে একজন গৃহবধূ আগুনে পুড়ে মারা গেলেন না? হ্যাঁ 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 হ্যাঁ, কই দেখি। স্ট্রেঞ্জ, ভেরি স্ট্রেঞ্জ। হ্যাঁ স্যার। দেখো, ফরেন্সিক রিপোর্টে বলছে যে স্টোভে কোনো সমস্যা ছিল না, স্টোভ নাকি ঠিকই ছিল। অথচ ভিকটিমের স্বামী দাবি করেছেন যে সেদিন রাতে নাকি স্টোভ ফেটে গিয়েছিল। আর ভিকটিমের বড় যা বলেছে এটা আত্মহত্যা। পোস্টমর্টেম রিপোর্ট অনুযায়ী আগুন লাগার আগে বকুল সর্দারকে ব্যাপক মারধর করা হয়েছিল। তাহলে কি স্যার ব্যাপারটা ভীষণ গন্ডগোলের, ভীষণ গোলমেলে, রিয়েলি ফিশি। স্বামী আর বড় যাকে কি তাহলে অ্যারেস্ট করে নিয়ে আসবো স্যার? হ্যাঁ, সে তো করতেই হবে। স্যার আসবো? হ্যাঁ আসুন। স্যার, এক বৃদ্ধ ভদ্রলোক আর তার স্ত্রী দেখা করতে এসেছেন আপনার সাথে। কারা তারা? বলছেন যে মেয়েটি সেদিন মল্লারপুরে পুড়ে মারা গেল তার বাবা মা। হ্যাঁ, এক্ষুনি ভেতরে পাঠান, এক্ষুনি ভেতরে পাঠান। ঠিক আছে স্যার। বুঝলে, আমি ঠিক এটাই ভাবছিলাম, বাবা মায়ের সঙ্গে কথা বলে অনেক কিছু জানা যাবে। আসলে আসুন আসুন আসুন, প্লিজ প্লিজ বসুন, আপনারা বসুন। আপনারা তাহলে বকুলের বাবা মা, তাই তো? হ্যাঁ, আমরাই বকুলের বাবা মা। আপনাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি
এই এখান থেকে 2.5 ঘন্টা দূরে, জগৎপুরে। আপনারা দুঃসংবাদটা কবে পেয়েছিলেন? এই তো আজকেই, আজ সকালেই। কে খবর দিল? আমার জামাই নিজে আমাদের ফোন করেছিল। আশ্চর্য, এত দেরিতে আপনাদের খবর দিল কেন? আমি তো সেটাই ভাবছি স্যার, এত বড় দুর্ঘটনা ঘটে গেল, তাহলে তো দেরিতে খবর দিল কেন? আপনারা গেছিলেন মেয়ের শ্বশুর বাড়িতে? গিয়েছিলাম তো, কিন্তু ঢুকতে দেয়নি আমাদের। ওরা বাইরে থেকেই তাড়িয়ে দিয়েছিল। স্ট্রেঞ্জ। ওদের ব্যবহার বরাবরই খুব খারাপ স্যার। বিশেষত আমার মেয়ের বড় জায়ের। আপনাদের মেয়ের সাথে আপনাদের জামাইয়ের সম্পর্ক কেমন ছিল? কি গো বলবো? বলো, মেয়েটাই যখন বেঁচে নেই তখন আর কথা চেপে লাভ কি? আমার মেয়ের সাথে আমার জামাইয়ের সম্পর্ক খুব খারাপ ছিল। ওদের দুজনের মধ্যে বনিবনা ছিল না। সে কি? এই তো গত আষাঢ় মাসে এত কষ্ট করে, এত খরচা করে, এত ঘটা করে তোর বিয়ে দিলাম, আর এখন তুই বলছিস স্বামীর ঘর করবি না? এটা কি করে হয় মা? সংসার তো আমিও করতে চেয়েছিলাম বাবা, তাই বলে কি দুবেলা দুমুঠো খাওয়ার জন্যে 4 বেলা পড়ে পড়ে মার খেতে হবে? বিজয় যে এরকম ধরনের ছেলে, সেটা তো আমি ভাবতেই পারিনি। ওর তো সব গুণই আছে বাবা, মদ গাঁজা তিনতাস কিচ্ছু বাদ নেই। তাই বলে জামাই তোর গায়ে হাত তুলবে কেন? ওই যে তোমরা নাকি আমাকে খালি হাতে পার করেছো। মানে খালি হাতে পার করেছি? মানে যা যা চেয়েছিল প্রায় সবটাই তো দিয়েছি। হ্যাঁ, শুধু এই মোটর সাইকেলটা ছাড়া। তোমার জামাইয়ের এখন আরো অনেক কিছু দরকার বাবা, তাই জন্যই তো কাল রাতে 5 লাখ টাকায় আজকাল কি হয় রে? হ্যাঁ, তোর ওই বুড়ো মার্কা বাপটা তো ওই মোটর সাইকেলটা দেবো দেবো করে সালা দিব্যি হজম করে গেল। হ্যাঁ, ওই এর আগে সব তো দিয়েছে, আর কত চাও? ওই একদম না ন্যাকামি করবি না, কান খুলে আমার কথাগুলো শুনে রাখ। হ্যাঁ, আমার 3 দিনের মধ্যে 1.5 লক্ষ টাকা আর তার সাথে ওই মোটর সাইকেলটা আমার চাই। মানে না তোদের ফুল ফ্যামিলিকে আমি মেরে একেবারে শুয়ে দেবো, বুঝলি? হ্যাঁ, আমার নামও বিজয় সর্দার, ঠিক আছে? ওই ওই ছি 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 ছি, একেবারে পাষণ্ড অমানুষ। তাই বলে এভাবে মেয়ের গায়ে হাত তুলবে? এদের কি মন বলে কিছু নেই? শোনো, আমি বলি কি, চলো তো আমরা পুলিশের কাছে যাই। এই না 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 না, পুলিশের কাছে একদম যাবো না। যা যাবো নয় কেন? আরে বাবা, থানায় পুলিশের কাছে গেলে না বকুলের বিয়েটা ভেঙে যাবে। এখন কি করবো বলো না? কি করবে মেয়েটা? কি করবো না করবো স্যার ভাবতে গিয়ে সেদিন সারা রাত দুচোখের পাতা এক করতে পারিনি। তারপরে সকালবেলা ওই বকুলকে একটু বুঝিয়ে সুঝিয়ে আবার জামাইয়ের কাছে দিয়ে এসেছিলাম। একটা কথা বলুন তো, নগদ টাকা আর মোটর বাইকের কি হলো? আমি ওদেরকে পরিষ্কারই বলে দিয়েছিলাম যে আর দিতে পারবো না। ওরা মুখ বুজে মেনে নিয়েছিল? সেরম কিছু আর বলেনি। আসলে ওখানে সেদিন ওর দাদা ছিল, খুব ভালো মানুষ, মানে যাকে বলতে গেলে নিপাট ভদ্রলোক। বুঝলাম, কিন্তু তারপরে আর নতুন করে কোনো অশান্তি হয়নি? 3 কয়েক আগে বকুল আবার আমাদের কাছে চলে এসেছিল, আর তখনই আমরা ওর মুখ থেকে সবকিছু জানতে পারি। কি ব্যাপার একটু খুলে বলুন তো। বকুল আমাদের বলেছিল, ধরো চা খা। খাবো না মা, ধর, ভালো লাগছে না খেতে।
এইভাবে মন খারাপ করে বসে থাকলে চলবে? এই যে তুই বারবার শ্বশুরবাড়ি থেকে পালিয়ে আসছিস, বিয়েটা টিকবে কি করে বলতো? সব শেষ হয়ে গেছে মা, সব শেষ হয়ে গেছে। কি যে আগুল পাগলের মতো কথা বলিস না তুই। আমি কি আর সাধে তোমাদের কাছে চলে এসেছি মা? ও বাড়িতে যা শুরু হয়েছে। নতুন করে আবার কি হলো রে মা? কি হলো বলবি তো নাকি? বল। কাল রাতে আমি আমাদের ঘরে ঘুমোচ্ছিলাম, হঠাৎ সব বাবা গেল কোথায় লোকটা? বাথরুমে গেল নাকি? বাথরুমেও তো নেই, লোকটা গেল কোথায়? বিজয়, তুমি না সত্যি বড্ড বাজে। সব সময় তোমার খালি দুষ্টুমি, তাই না? তোমাকে দেখলেই তো আমার দুষ্টুমি করতে ইচ্ছে করে গো বৌদি। ছাড়ো তো, অনেক হয়েছে, যাও ছাড়ো। দরজা খোলো। কি হলোটা কি? দরজাটাকে কি ভেঙে ফেলবে নাকি? এত রাতে দরজা বন্ধ করে কি করছিলে শুনি? কি আবার করবো? বৌদির সাথে কিছু দরকারি কথা ছিল, সেগুলোই বলছিলাম। দরকারি কথা? এত রাতে দরজা বন্ধ করে একদম মিথ্যা কথা বলবো না, আমি নিজের কানে সব শুনেছি। ছি ছি ছি, এত নিচে নেমে গেছো তোমরা? ও বাবা গো, তো এ তো দেখছি মুখে খই ফুটছে গো। বিজয়, এই বিজয়, ও যা খুশি বলছে আর তুমি হাঁদা বলদের মতন দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছো? হাই, তুমি আবার আমার গায়ে হাত তুললে? বেশ করেছি তো ছাড়ি। হ্যাঁ, তুই আমার বৌদির নামে বদনাম করবি? এরা মানুষ, সে তো নরকের কীট। বৌদি মায়ের মতন হয় আর সেই বৌদির সঙ্গে। দাদা তামিলনাড়ুতে থাকার সুযোগটা ওরা খুব ভালোভাবে নিচ্ছে বাবা। ভগবান, কোন বাড়িতে মেয়ের বিয়ে দিলাম আমরা? অনেক হয়েছে, ওই নোংরা পরিবেশে থেকে সংসার আর আমি করতে পারবো না। আমিও এত সহজে ছেড়ে দেবো না। তোকে নিয়ে কাল সকালে আমি ওই পাড়ার কাউন্সিলরের কাছে যাব, দেখি কত ধানে কত চাল। সর্বনাশ, বলেন কি? এসব যদি সত্যি হয় তাহলে তো রীতিমতো ভয়ঙ্কর ব্যাপার। সব সত্যি স্যার, কেন মিথ্যে বলবো? মিথ্যে বলে আমাদের কি লাভ বলুন তো? যাই হোক, তারপর? আমি পরদিনই ওই জামাইয়ের পাড়ার কাউন্সিলরের বাড়িতে গিয়েছিলাম। উনি সমস্ত দরকারি কাজ ফেলে দিয়ে জামাইয়ের বাড়িতেই সালিশি সভা ডেকেছিলেন। ছি 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 বিজয়, তোর দাদা অজয় কত ভদ্র ছেলে। তোর বাবা সুজয় যেটাকে আমি ভগবানের মতো শ্রদ্ধা করতাম, আর তুই কিনা এই বংশের ছেলে হয়ে এরকম কাজ করতে পারলি? না দাদা, আমি এমন কিচ্ছু করিনি, বিশ্বাস করো। একদম ফালতু কথা বলবি না। মেয়েটার সারা মুখে ক্ষত চিহ্ন দাগ এলো কি করে? ওকে যাত্রাপালা মেকআপ নিয়ে আমার কাছে এসেছিল? না আসলে দাদা। আপনি চুপ করুন, একটাও কথা বলবেন না। আপনি না বাড়ির বড় যা, কোথায় আপনি এই পরিস্থিতি সামাল দেবেন তা নয়, আবার শরীর সাক্ষী মাতালে কাজ করছেন। আসলে মানিকদা, এসব একটু আধটু ঝামেলা তো সব সংসারেই হয়, বলুন। একটু আধটু? এটা কি একটু আধটু নেব না? আমি কি ঘাসে মুখ দিয়ে চলে নাকি? হ্যাঁ, কিছুই বুঝি না আমি। এমনি এমনি কি আমি কাউন্সিলর হয়ে গেছি? এবারের মতো আমাদের মাফ করে দিন মানিকদা। শোন বিজয়,
তোরা আমার এই পাড়ার অনেক পুরনো বাসিন্দা, তাই তোকে একটা শেষ সুযোগ দিচ্ছি। এরপর যদি আমি কোনোদিন জানতে পারি যে তুই বৌমার গায়ে হাত তুলেছিস বা বাড়িতে কোনো অসামাজিক কাজকর্ম করেছিস, আমি কিন্তু পুলিশে যেতে বাধ্য হব বধূ নির্যাতন নিয়ে। আর বধূ নির্যাতনের কেস কি তুই তো ভালো করেই জানিস, খাবি খেতে খেতে কিন্তু মরে যাবি। আর সুজয়, এরপর যদি কোনো কিছু ঘটে তুই আমাকে ফোন করবি। সাবধান, আর যেন আমার কাছে কোনো কমপ্লেন না আসে। এটাই তোর শেষ সুযোগ। তারপরে আর কোনো গন্ডগোল হয়নি তাহলে? বকুল তারপরে আমাদের বাড়িতে আর কোনোদিন পালিয়ে আসেনি। ফোন করলেই বলতো, বাবা এখানে সব ঠিক আছে। কিন্তু আজ সকালে হঠাৎ আমরা জানতে পারি আমার মেয়ের মৃত্যু। জামাই বলেছে ও নাকি স্টোভ ফেটে মারা গেছে, কিন্তু স্যার আমরা বিশ্বাস করি না। ওরা দুজনেই ওকে মেরে ফেলেছে। দেখুন, আপনাদের কথা আমরা বুঝতে পারছি। আপনারা দুজন একটু বাইরে গিয়ে বসুন প্লিজ। আপনাদের দুজনের বয়ান আমরা রেকর্ড করব প্লিজ। শোনো। হ্যাঁ স্যার। ওনারা যেটা বলছেন সেগুলো যদি সত্যি হয় তাহলে আমার মন বলছে বকুল সর্দারের মৃত্যুটা নেহাতি দুর্ঘটনা নয়। আমারও তাই মনে হয় স্যার। মারধরের ব্যাকগ্রাউন্ড তো আছেই, তারপরে ব্যাপারটা আবার সালিশি সভা অবধি গড়িয়েছিল। আর বকুল, বিজয় আর ওর বৌদি চিত্রার মধ্যে সম্পর্কের একটা ত্রিকোণ। তার উপর মৃত্যুর কারণটা নিয়ে স্বামী আর বড় জায়ের দু রকমের বয়ান। ঠিক তাই, একজন বলছে দুর্ঘটনা আর একজন বলছে সুইসাইড। কিন্তু ফরেনসিক ও ময়না তদন্তের রিপোর্ট আবার আলাদা কথা বলছে। তাই আর একটুও দেরি নয়, কাল সকালে বিজয় আর ওর বৌদিকে তুলে নিয়ে এসো। আমিও দেখতে চাই অপরাধী পার পায় কি করে। ফরেনসিক রিপোর্ট আর পোস্টমর্টম রিপোর্ট আমাদের হাতে আসার পর আমরা পরিষ্কার বুঝতে পেরেছিলাম ভিকটিম বকুল সর্দারের স্বামী বিজয় সর্দার আর তার বড় যা চিত্রা সর্দারের কথাবার্তায় ব্যাপক অসঙ্গতি রয়েছে। তারা দুজন শুরু থেকে আমাদের বিভ্রান্ত করার চেষ্টা করেছে, আমাদের তদন্তকে ভুল পথে চালনা করার সব রকম চেষ্টা করেছে। তাই আমরা আর দেরি করিনি, শুরু করে দিয়েছিলাম আমাদের ডাইরেক্ট অ্যাকশন। আরে ছেড়ে দিন বলছি। কোথায় নিয়ে যাচ্ছেন? আরে নিয়ে আসো। কোথায় নিয়ে যাও? আরে আমরা কিছু করিনি। কোথায় নিয়ে যাচ্ছেন? কোথায় নিয়ে যাচ্ছেন? আরে আরে কি খবর বিজয়বাবু, কেমন আছেন? আমাদের এইভাবে এখানে ধরে এনেছেন কেন? না, আর কিছুই নয়, শুধু সত্যিটা জানার জন্য। কি সত্যি? আপনার স্ত্রীর গায়ে আগুন লেগেছিল কি করে? বললাম তো, ওই রান্না করছিল, রান্না করতে করতে স্টোভটা বাস্ট করেছে। একই কথা আর কতবার বলবো? কিন্তু আপনার বৌদি তো সেদিন বলেছিলেন যে এটা নাকি সুইসাইড। মিথ্যে কথা। আমি মোটেও সেদিন বলিনি যে ও সুইসাইড করেছে। দেখুন দিদিমণি, আপনি মহিলা বলে ভাববেন না যে পার পেয়ে যাবেন। মহিলাদের জন্য স্পেশাল ট্রিটমেন্টের ব্যবস্থা আমাদের আছে। না মানে মানে আমি আসলে ভেবেছিলাম যে বকুল সুইসাইড করেছে। আর এটাও নিশ্চয়ই ভেবেছিলেন যে দুজনে মিলে চুপচাপ এত বড় একটা কুকর্ম করে যাবেন আর পুলিশ সেটা ধরতে পারবে না। এসব আপনি কি বলছেন স্যার? কুকর্ম মানে কিসের কুকর্ম? আগে একটা সোজা প্রশ্নের সোজা জবাব দে। তার মানে সেদিন রাত্রে স্টোভ বাস্ট করেছিল, তাই তো? হ্যাঁ, একই কথা আর কতবার বলবো? কিন্তু আমাদের রিপোর্ট যে অন্য কথা বলছে। আমাদের রিপোর্ট বলছে স্টোভে কোনো সমস্যা নেই, স্টোভ ঠিকই আছে, ফাটেনি বা কোনো রকম সমস্যা হয়নি। তাহলে আমি কি মিথ্যা কথা বলছি নাকি? হ্যাঁ বলছিস। এটা তুই অস্বীকার করতে পারবি? বকুলকে তুই একটা সময় নানা কারণে বেধড়ক মারধর করতিস। কে বলেছে আপনাদের এসব ফালতু কথা? কেন কাউন্সিলর বাড়িতে এসে সালিশি করেনি? না মানে ওটা ওই সালিশি নয়, ওই মানিকটা একদিন এমনি বাড়িতে এসেছিলেন, এই আর কি। এটা তুই অস্বীকার করতে পারবি? তোর কাউন্সিলর দাদা কেস দেওয়ার হুমকি দিয়ে তোকে সতর্ক করে দেননি?
না মানে তারপরের মতো বলছি, বকুল মারা গেল কি করে? লাগছে স্যার, লাগছে। সত্যি কথা বলো, না হলে আরো লাগবে। এখনো লাঠি, চাবুক, ইলেকট্রিক শক সব বাকি আছে। বলছি স্যার, বলছি স্যার, বলছি। প্লিজ স্যার, মারবেন না, আমি সব বলছি, কোনো রকম শক টক দেবেন না। আসলে বিয়ের পর থেকেই আমি কি করছিস? তুমি আবার আজকে মদ খেয়ে এসেছো? হ্যাঁ, বেশ করেছি, মদ খেয়েছি। এই তোর বাপের টাকায় মদ খাই নাকি রে? হ্যাঁ, তোর বাপের টাকায় মদ খাই? নিজের টাকাতে হলেই বা ওইসব ছাইপাশ খাবে কেন? হ্যাঁ, ওই তো রোজগারের ছিরি, দোকান তো চলে না, তারপর যেটুকু যে আয় হয় সব তোমার এই নেশাতেই চলে যায়। এই জ্ঞান দিবি না, হ্যাঁ, একদম জ্ঞান দিবি না। আমি রোজগার করি না তো কি হয়েছে? তুই তো আছিস আমার এটিএম। মানে আমি আছি মানে? সংসার চালানোর দায়িত্ব কি এবার আমাকে নিতে হবে নাকি? এত চেঁচামেচি কিসের গো বিজয়? এই নচ্ছার মেয়ে ছেলেটা বুঝি আবার গন্ডগোল করছে? দেখো না বৌদি, আমার রোজগার নিয়ে আমাকে না বারবার প্রতিদিন আমাকে না খোঁটা মারে। এখন বলছে আমি নাকি যা কামাই তার নাকি বেশিরভাগটাই ওই মদ নেশা পেশা করে নাকি উড়িয়ে দিই। বেশ করো, একদম ঠিক। পুরুষ মানুষের একটু এত নেশা না থাকলে আবার চলে নাকি? দেবতুল্য স্বামী পেয়েছো দিদি। তোমার স্বামীও যদি এরকম ভাবে নেশা ভাঙ করতো, পারতে অম্লান বদনে এই কথাগুলো বলতে? তুমি নিজেরটা নিয়ে ভাবো বোন। আর তোমার যদি একান্তই মনে হয় যে তোমার স্বামী ঠিকঠাক ইনকাম করতে পারছে না, তাহলে দায়িত্বটা তুমি তোমার ঘাড়েই নাও। মানে আমি কি করে দায়িত্ব নেব? কেন? তোমার ওই বুড়ো বাপ, সে তো টিউশন পড়িয়ে মাস গেলে ভালোই টাকা কামাচ্ছে। সেখান থেকে চাইলে আমাদের বিজয়ের জন্য মাসোহারা গোছের তো একটা ব্যবস্থা করে দেওয়া যেতেই পারে। ছি, কি বলছো তুমি? শ্বশুর জামাইয়ের সংসার টানবে? টানবে? এতে কি হয়েছে? শ্বশুর জামাইয়ারই সংসার টানবে? তোর বাবা তো বেশ সস্তায় বিয়েটা একেবারে সালটা দিল। হ্যাঁ, এত কথা কিসের আবার? বিয়ে সস্তায় সেটেছে? খাট বিছানা গয়না 5 লাখ টাকা কি নাও নি তোমরা? আর কত চাই? আবার 5 লাখ টাকা। এই 5 লাখ টাকা বারবার কোথা থেকে আসছে? বলবো, বারবার বলবো। আর যে অত্যাচারটা তোমরা আমার উপর করছো না, এবার আমি বাইরে গিয়ে সকলকে বলবো। পরের দিন সকালে বকুল রাগ করে বাপের বাড়ি চলে গিয়েছিল। আর তার ঠিক 2 দিন পরেই হঠাৎ দাদা এসে হাজির হয়। কিরে ভাই? আরে দাদা তুই? তাই এসেছিস, সে তো খুব ভালো কথা, কিন্তু আসার আগে তো একটা ফোন করে খবর দিবি নাকি? দাঁড়া, বৌদিকে ডাকি। দাদা, আর বৌদি, ও বৌদি। আরে থাক, বৌদিকে ডাকতে হবে না। তা হঠাৎ চলে এলি, মানে কি ব্যাপার? আরে ওই 7 দিনের ছুটি পাওনা ছিল। আচ্ছা, সিনিয়র ম্যানেজারকে বলতে এক কথায় দিয়ে দিল, চলে এলাম। বুঝি। চ ভেতরে চ। হ্যাঁ চল। বাবা বিজয়, এ কি আপনারা? বকুলকে দিতে এলাম। আপনি আবার এতটা পথ কষ্ট করে ওকে দিতে এলেন কেন? ও তো নিজেই রাগ করে শ্বশুর বাড়ি ছেড়ে গেছিল, ফেরবার হলেও নিজেই ফিরতো। এই দাঁড়া, কি ব্যাপার? ছোট বৌমা বাপের বাড়ি গিয়েছিল কেন? কি আর বলবো বাবা, তোমার ভাই আমার মেয়ের গায়ে হাত তোলে। কি রে, তুই ছোট বউয়ের গায়ে হাত তুলেছিলি? হ্যাঁ না, মানে ওই আসলে। চুপ! তোকে এই পেলটা খুলে চাপকে তো চামড়া করে নেব। তুই ছোট বউয়ের গায়ে হাত তুলেছিস কেন? হ্যাঁ, কেন মেরেছিলিস? বল কেন? আমরা নাকি কিছুই দিইনি বিয়েতে। তোমার ভাইয়ের এখন 1.5 লাখ টাকা দরকার, তার উপর আবার একটা
মোটর সাইকেল কিনে দিতে হবে। আমি তো এত কিছু দিতে পারবো না বাবা। এই একটা কথা কান খুলে শুনে রাখ, পরিষ্কার করে বলে দিচ্ছি, আর একটা টাকাও নয়। মোটর সাইকেল তো দূরের কথা, আমার কথা মানবি, নাহলে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেবো, বুঝেছিস? মেসমশাই বল। বকুলকে নিয়ে আপনি ভেতরে যান, আর একদম ভয় পাবেন না। আমি বেঁচে থাকতে বকুলের প্রতি কোনো অত্যাচার আমি হতে দেব না, কথা দিলাম। ঠিক আছে। সেদিন দাদা আমার পক্ষ না নিয়ে যে ওদের পক্ষ নেবে, সেটা স্বপ্নেও ভাবতে পারিনি। যাই হোক, সেদিন রাতে এ ভাই, এখানে কি এরকম রোজ লোডশেডিং হয় বুঝি? হ্যাঁ রে, আর বলিস না, এ আজকাল এই একই সময়ে প্রতিদিনের ব্যাপার। চল নাকি? দেখি দাদা। দাদা মাটন ভালো করে খাবেন। আরে থাক থাক, বিজয়কে দাও, ও ছোটবেলা থেকে ভীষণ খাসির মাংস খেতে ভালোবাসে। বাহ, কি সৌভাগ্য আমার! হ্যাঁ, খাসির মাংস, তার উপর আবার বউয়ের হাতের রান্না। এটাই তো চাই, তোরা টোনাটুনি মিলে সুখে সংসার কর। এইসব টাকা পয়সা মোটর সাইকেল নিয়ে কি হবে? যখন মরবি এগুলো কি পেছনে বেঁধে উপরে নিয়ে যেতে পারবি? পারবি না। পরস্পরের ভালোবাসায় থাকবে, তাই তো বিজয়? হ্যাঁ হ্যাঁ, তাই তো। তাই তো বলছি, তোরা নিজেদের মধ্যে একদম ঝগড়া ঝামেলা করবি না, মিলেমিশে থাকবি, বুঝলি? দেখবি জীবনটা খুব সুন্দরভাবে কেটে গেছে। আরে থাক থাক, ঠিক আছে। আবার কবে ছুটিতে আসবেন দাদা? দেখা যাক, একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করবেন। নিশ্চয়ই। আচ্ছা ঠিক আছে, আমি চলি, তোমরা ভালো থেকো। এই মিলেমিশে থাকবি। দুগ্গা দুগ্গা। দাদা চলে যাওয়াতে দুঃখ হচ্ছিল ঠিকই, কিন্তু ভেতরে ভেতরে একটা আনন্দও ছিল অন্য জায়গায়। বিজয়, তুমি না সত্যি বড্ড বাজে, সবসময় তোমার খালি দুষ্টুমি, তাই না? তোমাকে দেখলেই তো আমার দুষ্টুমি করতে ইচ্ছে করে গো বৌদি। ছাড়ো তো, অনেক হয়েছে, যাও ছাড়ো।
কি হলোটা কি? দরজাটাকে কি ভেঙে ফেলবে নাকি? এত রাতে দরজা বন্ধ করে কি করছিলে শুনি? কি আবার করবো? বৌদির সাথে কিছু দরকারি কথা ছিল, সেগুলোই বলছিলাম। দরকারি কথা? এত রাতে দরজা বন্ধ করে একদম মিথ্যা কথা বলবে না। আমি নিজের কানে সব শুনেছি। ছি ছি ছি, এত নিচে নেমে গেছো তোমরা। ও বাবা গো, এ তো দেখছি মুখে খই ফুটছে গো। বিজয়, এই বিজয়, ও যা খুশি বলছে আর তুমি হাঁদা বলদের মতন দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছো? হাই, তুমি আবার আমার গায়ে হাত তুললে? বেশ করেছি তো ছাড়ি। হ্যাঁ, তুই আমার বৌদির নামে বদনাম করবি? হ্যাঁ, আজকে তোকে এই ওই ওই তারপর তারপর ওরা তিনজন ওই লোকাল কাউন্সিলরের কাছে গেছিল। আমার আর বৌদির নামে চুগলি করেছিল। কাউন্সিলর সালিশি ডেকেছিল। আমার এত চেনা পরিচিত হওয়ার সত্ত্বেও মানিকদা আমাকে সবার সামনে হুমকি দিয়েছিল। বলেছিল ফের যদি বকুলের গায়ে হাত তুলিস তাহলে সোজা ওই বধূ নির্যাতনের কেস দিয়ে দেবে। আগুনটা লাগলো কি করে? সেদিন মানিকদার কথায় আমি বাধ্য হয়ে মুখ বন্ধ করে দাঁতে দাঁত চিপে সব কথা আমি মেনে নিয়েছিলাম। সব অপমান আমি সহ্য করেছিলাম, কিন্তু বিশ্বাস করুন অন্তরটা একেবারে চলে যাচ্ছিল আমার। তাই কিছুদিন পর রাতে কিরে, হ্যাঁ আজ আবার গলব দিগিলে এসছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজকে না একটু অনেক ধরনের নেশা করেছি। ঠিক আছে, ওই যে কি যেন এটা বলে না, রাত বাকি বাত বাকি। বুঝতেই পারছি, সরো। ওই দা, ওইদিকে তাকা, মদটা এখনো বেঁচে আছে। ঠিক আছে, এই সরি মদ তো জল। তুই বেঁচে আছিস, আমি বেঁচে আছি, আর তার জন্য তুই এখন ওটাকে তখন খাবো। তুই একটা কাজ কর, তুই আমার জন্য একটা ডবল ডিম সাথে একটু কাঁচা লঙ্কা দিয়ে মানে একটু ঝাল ঝাল করে। পারবো না। পারবি না মানে? আমি কি তোমার কিনে আনা দাসীবাদী নাকি যে তুমি বসে বসে মদ খাবে আর আমি সেই চাটের জোগান দেবো? তুই তো স্বামীর কথা শুনবি না? নিকুচি করেছে এমন স্বামী। দোকান তো চলে না, দাদার পয়সায় বসে বসে খাও। হাত দেবার মুরদ নেই, কিন মারার গোসাই। তো যত বড় মুখ নয় তত বড় কথা। তুই আমার জীবনটাকে পুরো নরক করে দিয়েছিস। তুমি নিজে একটা নরকের কীট। তোমার জীবনটা নরক। এত বড় তোর কথা, বেশি বড় বেড়েছিস না তুই। কি হয়েছে গো বিজয়? আবার এত গোলমাল কিসের? দেখো না বৌদি, মালটা বলেছি না আমি নাকি নরকের কীট। সে কি? আমি এই শয়তান মেয়ে ছেলেটার এত বড় আসপর্দা? তোমরা দুজনেই নরকের কীট। না হলে দাদা না থাকার এই সুযোগটা নিয়ে তোমরা এরকম ভাবে নোংরামি করতে পারো নাকি? বেশ করেছি। এই রাক্ষসী, তোর বাপের কি রে? তোর এই ছোট লোক বাপটাকে আমাকে দুবেলা খেতে দেয়? দিদি আমার গায়ে হাত তুলবে না, ভালো হবে না বলে দিচ্ছি। কি করবি তুই? কি করবি শুনি? আমি কিন্তু থানায় যাব, আমি কাউন্সিলরের কাছে যাব, তোমাদের নামে ডায়েরি করব, তোমাদের জেল কাটাবো। দিলে তো তোকে যাই সুযোগ দিলে তো। আমি আসছি।
দিদি আমাকে ছেড়ে দাও বলছি, ভালো হবে না বলছি, দিদি ছেড়ে দাও। খুব তেল বেড়েছে না তোর? থানায় যাবি তাই না? আমাদের জেল খাটাবি তুই? দিদি দিদি বাড়াবাড়ি করো না কিন্তু। বাড়াবাড়ি তো তুই করছিস, আজ তোর একদিন কি আমার একদিন। হাতটা ভালো করে ধরো, ধরো। আমাকে পাগল হয়ে গেলে নাকি? ছাড়ো। থানায় যাবি না শালি, থানায় যাবি? হ্যাঁ, বেঁচে থাকলে তবে তো তুই যাবি। বৌদি বৌদি ভালো করে ধরো তো, ভালো করে ধরো। ভুলে গেছো নাকি? ছেড়ে দাও দিদি, ছেড়ে দাও। অনেক জ্বালিয়েছিস, আমার জীবনটাকে নরক করে দিয়েছিস তুই। অনেক জ্বালিয়েছিস, আজকে না সব সুদে আসলে তুলবো তোর। ভালো করে ধর, ধরো। দেখি আজকে তোর কোন কাউন্সিলর, তোর কোন বাবা কে বাঁচায় দেখি। হ্যাঁ, মেরে দাও মেরে দাও, অনেক জ্বালিয়েছে আমাদের। ছেড়ে দাও, ছেড়ে দাও দিদি, দিদি আমাকে ছেড়ে দাও। বাহ, চমৎকার। এইভাবে একজন জলজ্যান্ত মানুষকে পুড়িয়ে মারতে তোদের একবারের জন্য বুক কাঁপলো না? একবারও বিবেকে বাঁধলো না? একবারও মনে পড়লো না যে ধরা পড়লে আইন আদালত ওদের কি ভীষণ শাস্তি দেবে? হ্যাঁ, আমাদের ভুল হয়ে গেছে স্যার, আমাদের খুব বড় ভুল হয়ে গেছে। না না না, ভুল নয়, এটা ভুল নয়। তোরা ক্ষমার অযোগ্য অপরাধ করেছিস। এবার কঠোর থেকে কঠোরতম শাস্তির জন্য তোরা তৈরি হ। লোভ, লালসা, কামনা, বাসনার খপ্পরে পড়লে মানুষের যে কতখানি অধঃপতন হতে পারে, আজকের এই ঘটনা তার আদর্শ এবং চূড়ান্ত উদাহরণ। বিজয় আর চিত্রা শুধু দেওর বৌদির পবিত্র সম্পর্ককেই কলঙ্কিত করেনি, বিজয় স্বামী স্ত্রীর পবিত্র সম্পর্ককেও কলুষিত করেছিল। তাই বিজয় আর চিত্রার মতো ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলতে থাকা অপরাধীদের কোনো ক্ষমা নেই। এদের বিরুদ্ধে আমরা লড়ছিলাম, লড়বো এবং ভবিষ্যতেও লড়াই জারি থাকবে। সাবধান হও বাংলা।